সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখানে দেখো একটি ছবি দেখা যাচ্ছে। একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি, বাংলাদেশেরই প্রাকৃতিক দৃশ্যের ছবি। এখানে কি দেখা যাচ্ছে দেখো, নদীর দৃশ্য, তাই না? নদীর তীর, এখানে নদীর তীরে একটা নৌকা বাঁধা, এখানে কাশফুল ফুটে আছে। এখানে কিন্তু মূলত দুটি তীরের দৃশ্য এখানে দেয়া আছে। এই বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা জানি বাংলাদেশে নদীর সংখ্যাই বেশি এবং নদীর সাথেই আমাদের গভীর মিতালি। তো এই নদীর তীর নিয়েই একটি কবিতা। আমাদের কবিতার নাম দুই তীরে। আজকের আমাদের পড়ার পাঠ্য বিষয় হচ্ছে দুই তীরে কবিতা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো শিক্ষার্থীরা, এই কবিতাটি পড়ার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। আমরা জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, কবিগুরু বলা হয় এবং বিশ্বকবি বলা হয়, কারণ তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন, সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন বাংলা ভাষা ও সাহিত্যকে। এ কারণেই তিনি আমাদের বিশ্বকবি। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। আমরা একটু কবি পরিচিতিটা তাহলে দেখে নিই। দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে। কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে, আর বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তার রচনা সম্ভার কিন্তু বিশাল। তিনি অনেক কিছু লিখেছেন। সাহিত্যের শুধুমাত্র মহাকাব্য ছাড়া সাহিত্যের প্রতিটি শাখায় তিনি সমানভাবে বিচরণ করেছেন। গল্প বলো, উপন্যাস বলো, নাটক বলো, গান বলো, কবিতা বলো, সব কিছুতেই আসলে তার সাহিত্য ভাণ্ডার বিশাল। এবং তোমরা নিশ্চয়ই জানো 1913 সালে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তার গীতাঞ্জলি কাব্য রচনা করার জন্য। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসংখ্য কবিতা, গান বা কবিতাও তোমরা অনেক সময় পড়েছো, গানও শুনেছ। তো আজকের যে কবিতাটি দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি তার কাব্য, নাটক, উপন্যাস, গল্প, গান একটু আগেই বললাম, তার বিশাল ভাণ্ডার। এবং কবি মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, আর বাংলা 1348 সনের 22শে শ্রাবণ এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। তো তোমরা যখন আরও বড় হবে তখন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তার সৃষ্টি, তার কর্ম, তার কাব্যগ্রন্থ, তার উপন্যাস, সব কিছু যখন বড় হবে তখন তোমরা পড়বে। তো আজকে আমরা এই দুই তীরে কবিতাটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত এই দুই তীরে কবিতাটির মূল ভাব আর শব্দার্থ নিয়েই আলোচনা করব। তো দেখো কবি কি বলছেন এখানে। কবি বলছেন একটি নদী, কিন্তু তার দুটি তীর। দুটি তীরের মধ্যে এই যে মানুষের যোগাযোগ বা নদীর সাথে মানুষের যে ভালোবাসা এবং নদীর পাড়ের যে দৃশ্যগুলো, সেগুলোই কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে। দেখো, এটা একটা দৃশ্য, মানে একটা নদীর দুটো যে তীর আছে, সেই দুই তীরের দুজন মানুষ বাস করছে, তাদের দুজনের ভালোবাসার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে আমি শুধু একটি তীরের কথা বললাম। আরেকটি তীরে কি বলছে, সেই
তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন। যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি। সকাল সন্ধে বেলা ঘাটে বধূর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভেসায় ভাষায় ভেলা। তো শিক্ষার্থীরা, আমরা লাইনগুলোর অর্থগুলো একটু বুঝে নেই। আমি ভালোবাসি আমার নদীর বালুচর। বালুচর অর্থ কী বলো তো? বালুচর অর্থ হচ্ছে বালুর পলি জন্মে, মানে পলি পড়ে উৎপন্ন যে চর, যে সেটাকে বলা হচ্ছে বালুচর। শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। শরৎকাল অর্থ, শরৎকাল কি আমাদের যে ঋতু আছে 6টি, তার মধ্যে একটি ঋতু হচ্ছে শরৎকাল। সেটি হচ্ছে বাংলা ভাদ্র আশ্বিন মাস মিলে এই শরৎকালটা হয়। তখন কি হয় বলো তো? নদীর তীরে কিন্তু কাশফুল ফোটে এবং অনেক সুন্দর একটা দৃশ্যের সূচনা হয়। তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই উপলব্ধি করেছো। তাহলে সেখানে কি হয়? কবি বলছেন যে যে নদীর বালুচর ভালোবাসে, সেখানে কি আছে? শরৎকালে নির্জনে, নির্জন মানে জনশূন্য স্থানে, সেখানে সেটা কিন্তু খুব একটা জনশূন্য নিরিবিলি একটি জায়গা, সেখানে চকাচকিরা ঘর বাঁধে। চকাচকি কি? চকাচকি হচ্ছে হাঁস জাতীয় এক ধরনের পাখি, সেই চকাচকি সেখানে ঘর বাঁধে। কোথায়? সেই বালুচরে। যেথায় ফুটে কাশ তটের চারিপাশ। যেথায় মানে ওই যে সেই বালুচরে নদীর তীরে, সেই তীরে কাশফুল ফোটে। কাশফুল তোমরা দেখেছো নিশ্চয়ই, খুব কাশফুল কিন্তু খুবই নরম, বুঝতে পারছো? এই কাশফুল দিয়ে কি হয় বলো তো? ঘর ঝাড়ু দেওয়ার যে আমরা ঝাড়ু ব্যবহার করি, সেটা কিন্তু এই কাশফুল দিয়েই হয়। তটের চারিপাশ, তট মানে কি? ওই নদীর কিনার। নদীর কিনারের চারিদিকে কি ফোটে? কাশফুল ফুটে থাকে। শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। আমরা জানি শীত প্রধান দেশে শীতকালে কিন্তু শীতের তীব্রতা পাখিরা সহ্য করতে পারে না। তোমরা খেয়াল করবা, শীতের সময় কিন্তু ওই অতিথি পাখি আসে আমাদের দেশে, হ্যাঁ, তো এই সহ্য করতে পারে না, তখন তারা কি করে? শীতের হাত থেকে রক্ষা পেতে তারা তখন আমাদের দেশে আসে এবং এখানে তারা কোথায়? নদীর তীরে যে সেখানে তারা আবাস বা ঘর বাঁধে। তাহলে কি হচ্ছে এই তীরের মধ্যে? সেখানে কাশফুল ফুটছে চারিপাশে এবং সেখানে শীতের দিনে সেই বিদেশি সব হাঁসেরা বা পাখিরা কথা বলছে যে তারা এখানে এসে বসবাস করছে শীতের দিনে। শীত তো চেনো, শীত একটি কি? শীতও একটি কিন্তু ঋতু, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমাদের দেশে এখন এই সামনের দিকে শীত কিন্তু এসে যাবে। তাহলে দেখো তারপর কি বলছে? কচ্ছপেরা ধীরে। কচ্ছপ চেনো না তোমরা? হ্যাঁ, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে। ওই যে তীরের মধ্যে কি করে? কচ্ছপেরা রোদ পোহায়। দু একখানি জেলের ডিঙ্গি সন্ধেবেলায় ভিড়ে। অর্থাৎ জেলেরা যে ওই নদীতে মাছ ধরার জন্য বের হয়, তারা সারাদিন সেখানে মাছ ধরে তারপরে কি করে? সেই জেলে তাদের নৌকাটা, সেই ডিঙ্গি মানে কিন্তু কি এক ধরনের নৌকা, নৌকাটা সেই তীরে তারা হচ্ছে ভেড়ায়, মানে ভিড়ে রেখে দেয় সেখানে। তারপর এটা হচ্ছে আমি যে এই যতটুকু পড়লাম, এটা এক পাড়ের দৃশ্যের কথা বলা হয়েছে। আরেক পারে কি বলছে দেখো? তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাঁথা ঘন ছায়া পাতার আচ্ছাদন। এখানে কি বলছে? এখানে বলছে নদীর এক পাড়ের মানুষ অপর পাড়ের মানুষকে উদ্দেশ্য করে বলছে, অপর পাড়ের মানুষ কি করে? তার পাড়ের যে বন আছে সেটা ভালোবাসে। সেটা ভালোবাসে যেখানে পাতার আচ্ছাদন, অর্থাৎ ঘন একটা, মানে এত এত পাতা বনের মধ্যে, গাছের পাতা যে একটা ঘন ছায়া যেন গাঁথা পড়েছে। আর গাছের পাতাটা ঘন আচ্ছাদনে ঘেরা, মানে এত গভীর বন, এত মানে অন্ধকার হয়ে গেছে। যেথায় গাঁথা ঘন ছায়া পাতার আচ্ছাদন। আচ্ছাদন মানে হচ্ছে ঢাকনি বা ছাউনি, মানে পাতা দিয়ে একদম ঢেকে দেয়া। তারপর বলছে যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি। বাঁকা গলি অর্থ, গলি অর্থ সরু পথ চলাচলের। সেখানে কি হচ্ছে? নদী থেকে একটি মানে রাস্তা বনের দিকে, না সরি, বন থেকে একটি রাস্তা নদীতে চলে আসছে। যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, অর্থাৎ ওই বনের ভিতর থেকে একটা সরু রাস্তা নদীতে এসে লেগে গেছে। আর দুই ধারে তার বেণু বনের শাখায় গলাগলি।
বেনুবন মানে কি? বাঁশবাগান। ওই যে রাস্তাটা আসছে তার দুই ধারে কি আছে? বাঁশবাগান, যেন গলাগলি করে একে অপরকে আলিঙ্গন করে জড়িয়ে আছে। এটি হচ্ছে ওপারের দৃশ্য। দেখো, সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা, অর্থাৎ সারাদিন গায়ের বধুরা নানা কাজে কোথায় যায় বলো তো? ওই নদীতে যায়, নদীর তীরে যায়, সেখানে যায়, তারা সেখানে গল্প করে, তারপরে হচ্ছে পানি দিয়ে কাপড় চোপড় ধোয়, এবং তাদের যে আনাগোনা বা তারা যে সবাই আসে তখন সেখানে যেন একটা মনে হয় মানে মুখরিত হয়ে যায় পরিবেশটা। এই কারণে এই কবি এই ঘাটে বধূদের মেলা হিসাবে এখানে বলেছেন। এই তাদের বধূদের আনাগোনায় মুখরিত এই পাড়টাকে কবি এখানে বলছেন যে ঘাটে যেন বধূদের মেলা বসেছে। আর কি করছে দেখো, ছেলের দলে সেই শিশু কিশোরেরা, ছেলেরা তারা ঘাটের জলে সেই পানিতে ভেলা চেনো? ভেলা হচ্ছে কি এই কাঠ অথবা ওই যে তোমার কলা গাছ দিয়ে এক ধরনের তৈরি জলযান, মানে এটা সাধারণত বন্যার সময় বেশি দেখা যায়, ভেলা ভাসায় নদীতে। হ্যাঁ, তো তারা কি করছে, ওই ভেলা তৈরি করে সেখানে তারা নিজেরাই ভাসছে এবং ভেলাটাকে ভাসাচ্ছে, সেই ভেলার উপরে তারা চড়ে বসছে। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে কবিতাটির সম্পূর্ণ আর কি বিষয়বস্তুটা। আমি তোমাদেরকে লাইনগুলো একটু বুঝিয়ে দিতে চেষ্টা করলাম, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা এখন এই কবিতাটি থেকে যে কঠিন শব্দগুলো বা যে কিছু শব্দের অর্থ আর কি আমরা জানবো। কিছু শব্দের অর্থ আমরা জানবো। তাহলে শিক্ষার্থীরা দেখো, এখানে নির্জন অর্থ কি? জনশূন্য স্থান। নির্জন অর্থ জনশূন্য স্থান। চকাচকি, হাঁস জাতীয় পাখি। হাঁস জাতীয় পাখি। তোমরা আমার সাথে সাথে একবার করে বলো, তাহলে দেখবে যে তোমাদের মুখস্থ হয়ে গেছে। তট হচ্ছে নদীর তীর বা নদীর কিনার। ডিঙ্গি এক ধরনের নৌকা। ডিঙ্গি কি বলছি আমরা? এক ধরনের নৌকা। আচ্ছাদন অর্থ হচ্ছে ছাউনি বা ঢাকনি। আচ্ছাদন মানে হচ্ছে ছাউনি বা ঢাকনি। বেনুবন মানে হচ্ছে বাঁশবাগান। রৌদ্র অর্থ রোদ। গলি অর্থ চলাচলের সরু রাস্তা। গলি অর্থ কি? চলাচলের সরু রাস্তা। চারিপাশ মানে চারিদিক। তো এই শব্দের অর্থগুলো তোমরা বাসায় আরেকবার করে ভালো করে পড়ে নিবে। এখন আমি তোমাদেরকে কবিতার মূল ভাবটি নিয়ে একটু বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই কারণেই এই নদীর সাথে আমাদের রয়েছে কিন্তু গভীর মিতালি। এই দুই তীরে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন কি ভালোবাসে? একজন ভালোবাসে তার নদীর বালুচর, যেখানে শরৎকালে কি করে? চকাচকিরা ঘর বাঁধে, কচ্ছপেরা রোদ পোহায়, তারপর সেখানে কাশফুল ফোটে, তারপর শীতের দিনে বিদেশি সব হাঁসেরা এসে বাস করে, তারা ঘর বাঁধে। তারপর তারা হচ্ছে সেখানে দু একখানি জেলের ডিঙ্গি এখানে এসে ভিড়ে। এটি হচ্ছে এই দুই তীরের যে দুজন মানুষ, মানে কবি এটি কল্পনার মাধ্যমে লিখেছেন যে এক পাড়ের দৃশ্য হচ্ছে এটি, আর এক পাড়ের কথা বলা হয়েছে, যে আর এক তীরের কথা বলা হয়েছে। সেখানে কি? সেখানে সে ভালোবাসে ঘন পাতায় আচ্ছাদনে ঘেরা বন, আর সেই বনে কি আছে? এত পাতার দিয়ে ঘেরা যে মনে হচ্ছে যে গাঁথা, ছায়া দিয়ে গাঁথা। তারপর সেখান থেকে একটা রাস্তা নদীতে এসে মিশে গেছে, এবং সেই নদীর তীরেই লোকজন তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো তারা করছে। সেখানে দেখা যাচ্ছে যে ঘাটের মধ্যে বধূরা মেলা বসাচ্ছে, বধূরা এসে সেখানে গল্প করছে, নানা রকমের কাজ করছে। তারপরে ছেলেরা সেখানে খেলাধুলা করছে, শিশুরা সাধারণত দুরন্তপনায় তাদের যে ভালো লাগা সেগুলো তারা সেই নদীর জলের মধ্যে করছে বা নদীর তীরে। কবি মূলত এখানে বোঝাতে চেয়েছেন যে একটি নদী কিন্তু তার দুই তীরের বা দুই পাড়ের যে মানুষগুলো তাদেরকে এই একটা মানে মিলনের মধ্যে দুইজনের ভালো লাগার জিনিসগুলো কিন্তু আলাদা, কিন্তু একটি জায়গাকে ঘিরেই, অর্থাৎ একটি নদী দুই পাড়ের মানুষকেই
খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল কবিতাটির মূল ভাব। এখানে অনুশীলনীর মধ্যে তোমাদের শব্দার্থ, মূল ভাব, আর তোমাদের পরীক্ষায় একটি জিনিস আসে, সেটি হচ্ছে কবিতার কিছু অংশ তুলে দিয়ে 3টি কোশ্চেন থাকে, সেটি হচ্ছে মূল ভাব। তো মূল ভাবটি অনেক সময় যে অংশটুকু থাকে কবিতার সেখান থেকেই লিখতে হয়। তোমরা সেটি পড়ে ওই কবিতা অংশটুকুর মধ্যে যা বলা হচ্ছে সেটি মূল ভাব হিসেবে তোমরা লিখবে। আর 2টি প্রশ্ন থাকে, তোমরা অনুশীলনীতে প্রশ্নগুলো আছে সেগুলো একটু চর্চা করবে বাসায়, শব্দের অর্থ, তারপর আবারও বলছি মূল ভাব। কবিতাটি তোমরা বাসায় ভালো করে পড়বে। তো আজকের মতো আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।